নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 52 দিনগুলি এই গ্রন্থটি নিয়ে। গ্রন্থটির রচনা করেছেন বা এটি লিখেছেন শেখ মুজিবুর রহমান। আমরা চেষ্টা করব সমগ্র গ্রন্থটি লাইন বাই লাইন পড়তে, কেননা প্রতিটি শব্দ প্রতিটি বাক্যই যেহেতু পরীক্ষাতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, তার জন্য আমাদের সম্পূর্ণ গ্রন্থটি লাইন বাই লাইন পড়তেই হবে। আমি আজ তোমাদের সাথে এখানে পড়ে দেব, আবার তোমরা বাসায় গিয়েও সেটা অবশ্যই লাইন বাই লাইন দেখবে। তো আমরা মূল আলোচনায় প্রবেশের পূর্বে এই গ্রন্থ সম্বন্ধে এবং এর যে লেখক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বিষয়ে কিছু কথাবার্তা বলতে চাই। যেই তথ্যগুলো কিছু তোমরা বইতে পাবে এবং কিছু তথ্য তোমরা বইতে পাবে না, কিন্তু আমি যেই তথ্যগুলো তোমাদের আজ দিব সেই তথ্যগুলো তোমরা যদি কেউ চাও লিখে রাখতে পারো। লিখে রাখলে আমি এটা অবশ্যই বলতে পারি যে তোমাদের ব্যক্তিগত জীবনে, তোমরা ছাত্র জীবন, তোমরা যখন পরীক্ষা দিবে তখনও এই তথ্যগুলো কাজে দিবে। ফেলে দেওয়ার মতো তথ্য এগুলো নয়। যারা বুদ্ধিমান আশা করছি তারা লিখে রাখবে। মানে যেই প্রশ্নগুলো তোমাদের সারা জীবন কাজে দিতে পারে। যাই হোক, আর কথা বাড়াতে যাচ্ছি না, চলো আমরা জেনে নেই এই 52 দিনগুলি এবং শেখ মুজিবুর রহমান সম্বন্ধে কিছু তথ্য। যেমন তোমরা লেখক পরিচিতি পাঠ করলেই পেয়ে যাবে যে শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কত ছিল। তোমরা ওখানে দেখবে যে 1920 সাল। কত তারিখ? 17ই মার্চ। এই তথ্যটা তোমরা লেখক পরিচিতি অংশ থেকে পেয়ে যাচ্ছ। কিন্তু এই যে 17ই মার্চ, এই দিনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিনটিকে, তার জন্মদিনটিকে বিশেষায়িত করে রাখার জন্য এই 17ই মার্চকেই জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তথ্যটি আশা করছি তোমাদের কাজে দিবে। এই 17ই মার্চকে শিশু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন ডক্টর নীলিমা ইব্রাহিম। এই তথ্যটিও তোমাদের কাজে দিতে পারে। এছাড়া তোমরা আরো জেনে নিবে লেখক পরিচিতি থেকে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান। তার মায়ের নামও তোমরা মনে রাখতে চেষ্টা করবে। তার মায়ের নাম হচ্ছে সায়রা খাতুন। বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীতেও এরকম নেতা খুব কমই আছেন যিনি তার সমগ্র হায়াতের জীবনের 13 থেকে 14 বছর জেল কেটেছেন। কাদের জন্য? তোমার আমার মুক্তির জন্য, তুমি আমি যাতে একটি স্বাধীন বাংলাদেশ পাই তার জন্য। উনি ব্যক্তিগতভাবে তার জীবনের 4682টি দিন জেল কেটেছেন। দেখো কত বড় মহান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তুমি আমি যাতে একটি স্বাধীন দেশে পেতে পারি তার জন্য ওনার জীবন থেকে 4682টি দিন ওনাকে জেলে অন্তরীণ থাকতে হয়েছে। তাহলে দেখো কতটা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেলাম। আমাদের পূর্ববর্তী যে সকল মহান নেতা ছিলেন তারা তো তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করেই গিয়েছেন। তাহলে এত তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যে দেশটা পেলাম, এখন আমাদের উচিত এই দেশটাকে সাজিয়ে গুছিয়ে রাখা, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? আমরা আশা করছি আমাদের তরুণ প্রজন্ম তোমরা অবশ্যই এই দেশটাকে সুষ্ঠু সুন্দর ভাবে জ্ঞানে গুণে সামনের দিকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। এই শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোন বিভাগ? আইন বিভাগ। এই তথ্যটা তোমরা লেখক পরিচিতি অংশ থেকে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি লেখক পরিচিতি অংশটা পড়ো, এছাড়া আরো তোমরা অনেক তথ্যই পেয়ে যাবে। তার জন্য সকল তথ্য আমি পড়ছি না।
তোমার বাসায় করে নিবে লেখক পরিচিতি অংশটুকু, ঠিক আছে? আমি বলেছিলাম শেখ মুজিবুর রহমানের যদি সম্পূর্ণ নামটা আমি বলি তাহলে কি আসছে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম আগে খেয়াল করো, জাতির জনক এটুকু একটি অংশ আমরা ধরে নিতে পারি, আর একটা অংশ কি? বঙ্গবন্ধু। তাহলে দেখো, তাহলে তার জীবনের অর্জিত বড় দুটি উপাধি কি? একটা বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধু উপাধিটি পেয়েছিলেন উনি 1969 সালে 23 ফেব্রুয়ারি। এই যে বঙ্গবন্ধু উপাধি এটি তাকে দিয়েছিলেন তৎকালীন ছাত্র পরিষদের নেতা, কেন্দ্রীয় ছাত্র পরিষদের নেতা তোফায়েল আহমেদ। এই উপাধিটি তাকে দেয়া হয়েছিল রেস কোর্স ময়দানে। বর্তমানে তোমরা হয়তো অনেকেই সোহরাওয়ার্দী উদ্যানের নাম শুনে থাকবে। এই সোহরাওয়ার্দী উদ্যানটির তৎকালীন নাম ছিল রেস কোর্স ময়দান। আরো একটি অংশ রয়ে গিয়েছে, সেটি কি? জাতির জনক। এই যে জাতির জনক এই উপাধিটি, এটি ওনাকে দেয়া হয়েছিলেন 1971 সালের 3 মার্চ। এটি দেয়া হয়েছিল পল্টন ময়দানে। তাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উপাধিটি দিয়েছিলেন, এই জাতির জনক এই উপাধিটি দিয়েছিলেন আসম আব্দুর রব। এই তথ্যগুলো তোমরা লিখে রাখতে পারো। যে আমরা একটু আগেই বলেছিলাম যে ওনার ব্যক্তি জীবনের 13 থেকে 14টি বছর তাকে জেলে অন্তরীণ থাকতে হয়েছিল। তার প্রথম জেল হয়েছিল 1938 সালে। দেখো আমরা বলেছি ওনার জন্ম হচ্ছে 1920 সালে, তাহলে তুমি প্রথম তাহলে জেলে গেলেন কত বছর বয়সে? 18 বছর বয়সেই তাকে প্রথমে জেলখানাতে যেতে হয়েছিল। এবং তিনি জীবনের সর্বশেষ 1972 সালে 8 জানুয়ারি উনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। এই যে 1938 এবং 1972 এর মধ্যবর্তী বিভিন্ন বিভিন্ন অংশে তাকে এতগুলো জীবন কারাগারে অন্তরীণ থাকতে হয়েছিল। কার জন্য? শুধু বাংলাদেশ স্বাধীন হবে, তুমি আমি সবাই মিলে একটি স্বাধীন দেশের নাগরিক হতে পারবো, এই বিষয়টাকে কেন্দ্র করেই তিনি তার জীবনের এতগুলো সোনালী দিন কারাগারে রুদ্ধ অবস্থায় কাটিয়েছিলেন। তার জন্যই তাকে মূলত এই যে জাতির জনক এবং বঙ্গবন্ধু এই উপাধিগুলো দেয়া হয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা আর কথা বাড়াবো না, এবার আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় বা পাঠ্য অংশের বা টেক্সটে আমরা প্রবেশ করতে পারি। চলো আমরা সেদিকেই আগাই এবং তার সাথে প্রাসঙ্গিক ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। আমাদের শুরু হচ্ছে, পাঠ্যসূচি হচ্ছে এই লাইনটি থেকে। এদিকে জেলের ভেতর আমরা দুজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। অর্থাৎ, আচ্ছা আরেকটি কথা তোমাদের বলে রাখি, যে 52 দিনগুলি বলছি একটি গ্রন্থ, আসলে এই নামে কিন্তু কোনো গ্রন্থ আসলে নেই। এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরীণ ছিলেন, তখন তার বন্ধু এবং স্ত্রীর পরামর্শে ওনার জীবনী লিখতে শুরু করেছিলেন। সেই জীবনীটির নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। কারণ এখানে ওনার সমগ্র জীবনের কাহিনী তিনি লিখে যেতে পারেননি, তার জন্য এটার নাম হয়েছে অসমাপ্ত আত্মজীবনী। এই যে অসমাপ্ত আত্মজীবনী, এরই একটি অংশ বিশেষ হচ্ছে এই যে 52 দিনগুলি প্রবন্ধটি বা এই 52 দিনগুলি নামক এই গ্রন্থটি। দেখো 52 দিনগুলি এই নামটি থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে যে আলাপ আলোচনা হবে, যে কাহিনী বা তার জীবনের যে সোনালী অধ্যায়ের কিছু কথাবার্তা আমরা জানবো, সেটা কি কেন্দ্রিক? আমাদের মাতৃভাষা কেন্দ্রিক, 1952 সালের ভাষা আন্দোলন কেন্দ্রিক, তাই না?
কারণ 52 এই কথাটি বললেই আমাদের মনের মধ্যে 1952 সালের কথাটি কিন্তু প্রথম আসে। এই দিনটি আমাদের বাঙালিদের জন্য একটি অনেক বড় গৌরবের দিন। কেননা মাতৃভাষাকে সমুন্নত রাখার জন্য পৃথিবীতে একমাত্র এই বাঙালিরাই নিজেদের বুকের রক্ত দিয়েছিল রাজপথে এবং বিনিময়ে অর্জন করেছিল মাতৃভাষা বাংলা। তাহলে পৃথিবীতে কেউ যেটা করেনি সেইটা আমরা করেছিলাম। আমাদের ভাষার জন্য আমরা নিজেদের রক্ত দিতেও পিছিয়ে যাইনি। তার জন্য এই দিনটি আমাদের জন্য গর্বের বিষয়। সেই কাহিনীটি আমরা আস্তে আস্তে জানবো, সেই 52 ভাষা আন্দোলনের সাথে কিভাবে শেখ মুজিবুর রহমানের সম্পৃক্ততা আছে সেই ব্যাপারটি এখানে আলোচনা হয়েছে। এর আগের অংশ যেহেতু দেয়া নেই, হঠাৎ করে এই অংশ আমরা পাচ্ছি, তার জন্য এখানে প্রথম লাইনটি কি আছে, এদিকে জেলের ভেতর আমরা দুজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। অর্থাৎ এর আগে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানকে এবং তার এক বন্ধু তাকে জেলে নেওয়া হয়েছিল এবং এবং তারা জেল থেকে বের হয়ে আসার জন্য অনশন বা ধর্মঘট করার প্রস্তুতি নিচ্ছিলেন। এখানে আরেকটি তথ্য না দিলেই নয় যে তৎকালীন পাকিস্তান শাসনামলে যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল বা বাংলাদেশকে স্বাধীন করার রাজনীতিতে যারা বিশ্বাস করত, সেই সকল নেতাদের কারণে অকারণেই জেলে আটকে রাখা হতো। এবং আমরা জানি যে কাউকে ধরে নিয়ে গেলে জেলে সাধারণত তার বিচার শুরু হয়ে যায় পরক্ষণেই। কিন্তু সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের এই মহান নেতাদের শুধু জেলে আটকেই রাখতো, কিন্তু তাদেরকে আর বিচার ব্যবস্থার সম্মুখীন করতো না। কারণ যদি সে আদালতে তাদের সোপর্দ করে তাহলে দেখবে যে তাদের তো আসলে কোনো অপরাধ নেই, তাহলে তারা বের হয়ে আসবে। এই ভয়ে পাকিস্তানি শাসকরা কি করতো, তাদের শুধুই জেলে আটকে রাখতো, তাদের কোনো বিচারের ব্যবস্থা করতো না। এই যে দিনের পর দিন একজন মানুষকে অকারণে জেলের ভিতর আটকে রাখা হচ্ছে, এরই প্রতিবাদে শেখ মুজিবুর রহমান এবং তার বন্ধু অনশন করার প্রস্তুতি নিচ্ছিলেন। যেহেতু তাদের কোনো বিচারও করছে না, তাদেরকে জেল থেকে বেরও করে দিচ্ছে না, তাহলে তারা ভেবে নিল ঠিক আছে, যদি আমরা এই জেল থেকে বের হতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিবাদের রাস্তায় বাতলে দিতে হবে। সেই প্রতিবাদের রাস্তাটি ছিল অনশন। হয় আমাদের ছেড়ে দাও, নাহলে আমরা না খেয়ে এখানেই নিজেদের জীবন বিসর্জন দিয়ে দিই। আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন ভাঙবো না। তারও দু বন্ধু আলোচনা আগে করে নিয়েছিল, আমাদের যতই অন্যায় অত্যাচার জুলুম আমাদের উপর নেমে আসুক না কেন, আমাদেরকে জেল থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু এই অনশন আর ভাঙবো না। যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে। তাদের অন্যায় অত্যাচারে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তারপরও আমরা অনশন ভাঙবো না। তাদের দৃঢ়চেতা মনোভাব এখানে ব্যক্ত হয়েছে। জেল কর্তৃপক্ষ, বিশেষ করে সুপারিনটেনডেন্ট আমির হোসেন সাহেব ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান সাহেব আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন। এখানে একটি শব্দ পেলাম আমরা, সুপারিনটেনডেন্ট। এই শব্দটির অর্থ হচ্ছে জেলের তত্ত্বাবধায়ক, অর্থাৎ জেলের যত সকল আসামি আছে, জেলের যত কার্যক্রম আছে, তার যে নিয়ন্ত্রক বা যার কাঁধে এই দায়িত্বগুলো ছিল সেটা বোঝাতে সুপারিনটেন্ডেন্ট। তাহলে এই প্রশ্নটি এমন হতে পারে যে সুপারিনটেন্ডেন্টের নাম কি ছিলেন, তখন তোমরা কি বলবে? জামির হোসেন। এবং ডেপুটি জেলার, ডেপুটি জেলারের নাম আমরা কি পেলাম? মোখলেসুর রহমান। এই আমির হোসেন সাহেব এবং মোখলেসুর রহমান সাহেব তারা শেখ মুজিবুর রহমান এবং তার বন্ধুকে অনেক বোঝাতে চেষ্টা করলেন যে তোমরা আর অনশন করো না। আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই, আর আমরা সেজন্য অনশন করছি না। সরকার আমাদের বৎসরের পর বৎসর বিনা বিচারে আটকে রেখেছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। এখানে মূল বক্তব্যটা উঠে এসছে। তারা কেন অনশন করছে? কারণ কি সরকার তাদেরকে জেলে ধরে নিয়ে এসেছে এবং বৎসরের পর বৎসর বিচার করছে না, শুধু আটকে রাখছে,
যাতে তারা বের হয়ে গিয়ে বাঙালি জাতির যেই স্বাধিকার চেতনা, বাঙালি জাতির যে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, বাংলাদেশকে মুক্ত করার আন্দোলন, সেখানে যাতে তারা আর অংশগ্রহণ করতে না পারে। এই ছিল পাকিস্তানি শাসক চক্রের একটা কৌশল মাত্র। তাদেরকে আমরা বিচারও করব না, মুক্তিও দেব না। এর জন্য মূলত আমাদের মহান নেতা অনশন শুরু করেছিলেন। এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই, কারণ আমরা জানি যে সরকারের হুকুমে আপনাদের চলতে হয়। এই কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। 15ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপারে। তাহলে 15ই ফেব্রুয়ারি তারিখে শেখ মুজিবুর রহমানকে বলা হলো যে আপনারা একটু জেল গেটের বাইরে আসেন, আপনাদের সাথে জেল কর্তৃপক্ষ তথা পাকিস্তানি শাসক চক্রের লোকজন আপনাদের অনশন ধর্মঘটের ব্যাপারে কথা বলবে। তারপর বললেন, আমি যখন জেল গেটে পৌঁছলাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে। এখানে শেখ মুজিবুর রহমানের সেই বন্ধুর কথা আমরা তার নাম পেলাম, তার নামটি কি? মহিউদ্দিন। এই নামটিকে তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে শেখ মুজিবুর রহমানকে যে কথা বলা হয়েছিল, এই যে মহিউদ্দিন যিনি ওনার সাথে ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন, তাকেও একই কথা বলা হলো যে আপনারা জেল গেটে আসেন, আপনাদের সাথে অনশন ধর্মঘট ব্যাপারে কথা বলা হবে। কয়েক মিনিট পরে আমার মালপত্র, কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। এরপরে দেখলো জেল গেটে যাওয়ার পর যে তার সকল কাপড় চোপড়, বিছানাপত্র নিয়ে জেল গেটে আসা হচ্ছে। নিশ্চয়ই তাহলে তাদেরকে আর এই জেলে রাখা হবে না, তাদেরকে অন্য জেলে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে আর কি। মিথ্যা বলে, আলোচনার কথা বলে আসলে তাদেরকে বের করে আনলো, যাতে তাদেরকে এই জেল থেকে অন্য জেলে পাঠিয়ে দেওয়া যায়। সে বললাম ব্যাপার কি? কর্তৃপক্ষ বললেন আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। জিজ্ঞাসা করলাম কোন জেলে? কে কিছু বলে না। মানে এই যে তাদেরকে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হচ্ছে, এখন তাদেরকে কোন জেলে নিয়ে যাওয়া হবে সেই কথাটিও তাদের সাথে কেউ বলছে না। আমি যদি কোনো জেলে থাকি, আমাকে যদি এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয়, তাহলে কি আমার আত্মীয় স্বজন আছে, আমার সংসার আছে, তাদেরকে তো অবশ্যই তথ্যটি দেওয়া উচিত। কিন্তু পাকিস্তানিরা এতটাই বর্বর ছিল, এতটাই খারাপ মন মানসিকতা ধারণ করত, তাদের পরিবারের সাথেও তাদের কোনো দেখা সাক্ষাৎ তারা করতে দিত না। তার জন্যই তাদেরকে বললও না যে তাদেরকে আসলে কোন জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর পাচ্ছি এদিকে আর্ম পুলিশ, আইবি অফিসারও প্রস্তুত হয়ে এসেছে। তাদেরকে যে অন্যত্র জেলে পাঠানো হবে তার জন্য পুলিশ, আইবি অফিসার তারা সবাই প্রস্তুত। খবর চাপা থাকে না। একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে। যদিও সেই পাকিস্তানি শাসকেরা, পাকিস্তানি অফিসারেরা শেখ মুজিবুর রহমানকে বলল না তাকে কোন জেলে পাঠানো হচ্ছে, কিন্তু সেই ঘটনাক্রমে অন্য একজন তাকে বলেই দিল যে আসলে তোমাদেরকে ফরিদপুর জেলে নেওয়া হচ্ছে। দুজনকেই এক জেলে পাঠানো হচ্ছে, যেহেতু তারা দুজনই অনশন করার প্রস্তুতি নিচ্ছিল, তার জন্য দুজনকে একই জেলে অর্থাৎ ফরিদপুর জেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তখন 9টা বেজে গেছে। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে। সেই জাহাজ আমাদের ধরতে হবে। তাহলে তাদেরকে এই যে ঢাকা থেকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হবে, তখন তো যাওয়ার মাধ্যম ছিল জাহাজে যেতে হতো। সেই জাহাজটি ছাড়তো মূলত নারায়ণগঞ্জ থেকে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউ জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। এই কথাটা শুনে শেখ মুজিবুর রহমান ইচ্ছে করেই সময় কাটাতে শুরু করলেন, যাতে যত বেশি সময় তারা ক্ষেপণ করতে পারবে। যদি জাহাজটি সেই মুহূর্তে ছেড়ে যায় তাহলে তারা অনেকটা সময় পেল। এই সময় হয়তোবা তারা আরো অনেক তথ্য জানতে পারবে এবং তাদের পরিচিত জন, তাদের যে বন্ধু বান্ধব, তাদেরকে জানাতে পারবে। এর জন্য ইচ্ছে করে দেরি করতে শুরু করলো। প্রথমে আমার বইগুলো এক এক করে মেলাতে শুরু করলাম, তারপর কাপড়গুলো। অর্থাৎ এই যে সেই বইগুলো মেলাতে শুরু করলো, তার কাপড়গুলো মেলাতে শুরু করলো, এটা হচ্ছে আসলে কালক্ষেপণ করা, যাতে তারা একটু হাতে বেশি সময় পায়। হিসাব নিকাশ, কত খরচ হয়েছে, কত টাকা আছে, এইসব করছিলেন মূলত তাদের
সময় ক্ষেপণ করার জন্যই দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম। রওনা করতে আরো আধা ঘন্টা লাগিয়ে দিলাম। আর্ম পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। একদিকে যেমন শেখ মুজিবুর রহমান এবং তার বন্ধু তারা ইচ্ছে করেই দেরি করতে শুরু করছিল যাতে সময় ক্ষেপণ করা যায়, অন্যদিকে পাকিস্তানি যারা ছিল তারা তাদেরকে দ্রুত বের হওয়ার জন্য তাগিদ দিচ্ছিলেন। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক। এই যে পুলিশের সুবেদার যে কিনা তাকে তাগিদ দিচ্ছিল তাড়াতাড়ি বের হওয়ার জন্য, সে হচ্ছে কি একজন পাকিস্তানের নাগরিক, কিন্তু সে আগে চাকরি করতো গোপালগঞ্জে। সে হচ্ছে একজন বেলুচি ভদ্রলোক, অর্থাৎ পাকিস্তানের যে প্রদেশ আছে বেলুচিস্তান, সেই বেলুচিস্তানে হচ্ছে তার এই সুবেদারের জন্ম। আমাকে খুবই ভালোবাসতো এবং শ্রদ্ধা করত। আমাকে দেখেই বলে বসলো, "ये क्या बात है, आप জেলখানা में?" শেখ মুজিবুর রহমানকে দেখে, মানে যেহেতু ওনাকে আগে থেকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো, চিনতো, সে তাকে দেখে অবাক হয়ে বলল যে, "ये क्या बात है?" অর্থাৎ এ কেমন কথা? আ আপ জেলখানা में, আপনি জেলখানায়? কারণ আপনি তো একজন ভদ্র মানুষ, ভদ্রলোক। আপনি দেশের কথা বলেন, মানুষের কথা বলেন। আপনার মতো এরকম একজন মানুষ জেলখানায় কেন আসবে? পাকিস্তানের যে সুবেদার সেও অবাক হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানকে জেলখানায় দেখে। শেখ মুজিবুর রহমান বলল যে, "আমি বললাম কিসমত।" কিসমত হচ্ছে ভাগ্য, অর্থাৎ সবই ভাগ্য। আমার ভাগ্য ছিল। আমি কোনো অপরাধের কারণে আসি নাই। আমি আমার দেশ মাতার মুক্তি চাই, আমি আমার দেশের মানুষের স্বাধীনতা চাই। এটাই হচ্ছে আমার দোষ। এই ভাগ্যের কারণেই আমি জেলখানাতে এসেছি। কোনো চুরি ডাকাতি বা অন্যায় অপরাধ করে জেলখানাতে আসিনি। আর কিছুই বললাম না। আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। অর্থাৎ একটা গাড়ি আনা হয়েছিল, ঘোড়ার গাড়ি, কিন্তু সেটা চারদিক দিয়ে বদ্ধ। মানে তাদের যে এই যে নিয়ে যাওয়া হচ্ছে যাতে অন্য কেউ দেখতে না পারে, তাদের খোঁজ খবর যাতে অন্য কেউ পেতে না পারে, তার জন্য বদ্ধ ঘোড়ার গাড়িটি আনা হলো। গাড়ির ভেতর জানালা উঠিয়ে ও দরজা কপাট বন্ধ করে দিল। তারপর কি বললো, তাদের ভিতর দিয়ে চারপাশে যে দরজা সেগুলো কি করে বন্ধ করে দিল। দুইজন ভেতরেই আমাদের সাথে বসলো, দুজন পুলিশ তাদের সাথে গিয়ে বসলো যাতে তারা পালাতে চেষ্টা করতে না পারে। আর একটা গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চলল। ভিক্টোরিয়া পার্ক হচ্ছে উপনিবেশ আমলের একটি পার্ক। বর্তমানে এই পার্কটির নাম হচ্ছে কি বাহাদুর শাহ পার্ক। আমরা যদি পুরান ঢাকায় গিয়ে যাও তাহলে এই বাহাদুর শাহ পার্ক নামে একটি পার্ক পাবে। সেটি আগে নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া কে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। ভিক্টোরিয়া কে? ভিক্টোরিয়া হচ্ছে ইংল্যান্ডের যে রানী, তার নাম ছিল ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া। সেখানে যেয়ে দেখি পূর্বে একজন আর্ম পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সি পাওয়া খুব কষ্টকর ছিল। যেহেতু ট্যাক্সি আসলে খুব সহজে পাওয়া সহজলভ্য ছিল না, তখন তো বাংলাদেশে অত বেশি এখনকার সময়ের মতো গাড়ি ঘোড়া ছিল না। তার জন্য আগে থেকেই ট্যাক্সি রিজার্ভ করে রাখছিল যাতে তারা দ্রুত শেখ মুজিবুর রহমানকে অন্যত্র জেলে পাঠিয়ে দিতে পারে। আমরা আস্তে আস্তে নামলাম, উঠলাম, অর্থাৎ তারা গোড়াঘাট থেকে নেমে যে সেই ট্যাক্সি ধরলো। কোন চেনা লোকের সাথে দেখা হলো না। তারা চাচ্ছিল যে কোন চেনা পরিচিত লোকের সাথে দেখা হোক যাতে তারা তাদের যে এই যে জেল থেকে ফরিদপুর জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই খবরটা দিতে পারে। যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম, ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বলল। পাকিস্তানি যে পুলিশরা তাদের সাথে ছিল তারা কি বললো, ট্যাক্সি চালককে তাড়াতাড়ি চালাও। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। দেখো এত বড় একটা বিপদ তার সামনে, সে তাকে কোথায় পাঠাচ্ছে অন্য কাউকে খবরও দিচ্ছে না, এমনকি তাকে তাহলে কিন্তু নিয়ে মেরেও ফেলতে পারে, এরকম একটা পরিকল্পনা কিন্তু তাদের পাকিস্তানিদের ছিল। সেই অবস্থায়ও শেখ মুজিবুর রহমান একটু মজা করছে। সেটা কিরকম, ট্যাক্সিওয়ালাকে সে কি বলতেছে, জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়, অর্থাৎ বেশি দ্রুত চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জীবনটা তো আসলে আমার না, আমার বাবার।
দেয়া হয় সেই বাবার কালে জীবনটা যাতে রাস্তায় না যায়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করে বা দুর্ঘটনায় পতিত হয়ে যাতে আমরা আমাদের জীবন ত্যাগ না করি। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। যেই উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান যে এত দেরি করলেন, এত সময় খেয়াল কখন করলেন যাতে জাহাজটি ছেড়ে চলে যায়, সেটি দেখলাম পূরণ হয়েছে। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এখন উপায়? তাহলে এই যে জাহাজ ছেড়ে চলে গেল, এখন উপায় কি? কোথায় আমাদের নিয়ে যাবে? রাত ১টায় আরেকটা জাহাজ ছাড়বে। আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো। উপরওয়ালাদের টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখবে। আমাদের পুলিশ ব্যারাকের একটি ঘরে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ যেহেতু জাহাজ ছেড়ে চলে গেছে এই মুহূর্তে তাদেরকে রাখা হলো নারায়ণগঞ্জ থানার যে পুলিশের ব্যারাক আছে সেখানে একটি ঘরে নিয়ে তাদের দুজনকে রাখা হলো। রাত ১১টায় আমরা স্টেশনে আসলাম, জাহাজ ঘাটেই ছিল, আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো। রাত ১টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম। বললাম জীবনে আর দেখা নাও হতে পারে। কারণ সেও জানতো এই যে এক জেল থেকে তাকে আরেক জেলে না বলে কাউকে না জানিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, হয়তোবা তাদেরকে মেরেও ফেলতে পারে। তারপরেও তারা কতটা দৃঢ়চেতা ছিল। সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। দেখো কত বড় দৃঢ়চেতা, কত বড় মহান এবং কত বড় মনের অধিকারী হলে নিজের দেশের জন্য নিজের মৃত্যুকেও মেনে নিতে পারে। সে কিভাবে দৃঢ়ভাবে বলতে পারে একদিন যেহেতু মরতে হবে, এখন আমি যেহেতু আমার দেশের জন্য অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং এই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি আমি মরেও যাই সে মরাতেও শান্তি। দেখো কত বড় কথা, সে মরাতেও শান্তি। তাহলে এমন একজন নেতাই তো হবে জাতির পিতা, এমন একজন নেতাই তো হবে বঙ্গবন্ধু। এই যে মৃত্যুর মধ্যেও যে শান্তি, এই ব্যাপারে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও একটি এরকম কবিতা লিখেছিলেন। সে বলেছিলেন এভাবে যে মরণ রে তুহু মম শ্যাম সম, হে মৃত্যু তুমি আমার শ্যামের মতো। অর্থাৎ রাধার কাছে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত, সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ছিল শ্যাম অর্থাৎ কৃষ্ণ। তেমনি রবীন্দ্রনাথের কাছে তাই মৃত্যুকে মনে হয়েছে শ্যামের মতোই। এরকম একটি তুলনা দেয়া হয়েছিল সেই কবিতাতে। জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম। সকালে দুজনে পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করি কি করে। যেহেতু তারা জাহাজে করে যাচ্ছে তারা ঠিক করলো জাহাজে অনশন করার দরকার নেই, আমরা আগে জেলে গিয়ে পৌঁছি তারপরে অনশন করব। আমাদের জেলে নিতে হবে, আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার পূর্বে। সমস্ত দিন জাহাজ চললো, রাতে গোয়ালন্দ ঘাটে এলাম। সেখান থেকে ট্রেনে রাত ৪টায় ফরিদপুর পৌঁছলাম। তাহলে প্রথমে তারা গোয়ালন্দ ঘাটে আসলো, ঘাট থেকে আবার জাহাজ থেকে নেমে ট্রেনে উঠলো, ট্রেনে করে রাত ৪টা বাজে গিয়ে ফরিদপুরে জেলখানায় পৌঁছলো। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না, আমরা দুজনে জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালাম। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি। কিন্তু যেহেতু জেল অফিসাররা না আসলে আমাদেরকে জেলে গ্রহণই করবে না, তাহলে চলেন একটু নাস্তা টাস্তা করে আসি, এরকম একটা প্রস্তাব দিলেন। এই যে নাস্তার প্রস্তাব দিলেন, এখানে আসলে মূলত নাস্তা খাওয়ার ইচ্ছা তাদের ছিল না, অন্য একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা এখানে বলা হয়েছে। নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই, তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায়, অর্থাৎ নাস্তা করতে গেলে কোন হোটেলে যেতে হবে, সেখানে যদি কোনো পরিচিত কারোর সাথে দেখা হয় তাহলে হয়তো না তার মা বাবা বা তার নেতা নেতৃত্বের কাছে খবরটা পৌঁছে দিতে পারবে যে আমাদেরকে এই যে ফরিদপুর জেলে আনা হয়েছে। তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেলে আছি এবং
অনশন ধর্মঘট করছি। আধা ঘন্টা দেরি করলাম, কাউকেও দেখি না। চায়ের দোকানের মালিক এসেছে, তাকে আমি আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মী। আমরা জেলের দিকে রওনা করেছি। এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নামও মহিউদ্দিন, সকলে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা হলো। দেখো, প্রথম আমরা একজন পেয়েছিলাম মহিউদ্দিন, এখানে আর একজন মহিউদ্দিন পেলাম। বলাই বাহুল্য এই মহিউদ্দিন হচ্ছে শেখ মুজিবুর রহমানের আগের দলের কর্মী, আর ওই মহিউদ্দিন হচ্ছে বর্তমানে ওনার সাথে যিনি জেল খাটছেন। আমি যখন ফরিদপুরে 1946 সালে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলাম, অর্থাৎ 1946 সালের যে নির্বাচন হয়েছিল, তখন যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে একজন কাজ করার তত্ত্বাবধায়ক ছিল শেখ মুজিবুর রহমান। তখন আমার সাথে কাজ করেছে। কে কাজ করেছে? যে মহিউদ্দিন কাজ করেছে। মহি সাইকেলে যাচ্ছিল, আমি তাকে দেখে ডাক দিলাম নাম ধরে। সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো, আইবি নিষেধ করছিল। আমি শুনলাম না, তাকে ধমক দিলাম এবং মহিকে বললাম আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি, সকলকে এই খবর দিতে। তাকে তাহলে এই মহিকে খবর দিয়ে দিল যে আমরা জেলে গিয়েই অনশন শুরু করবো, এই ব্যাপারটা তোমরা সবাইকে জানিয়ে দাও, খবরটা দিয়ে দাও। আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে গেছেন। আমাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বে এই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। তাদেরকে কোনো রাজবন্দীদের সাথেও রাখলো না, কারণ শেখ মুজিবুর রহমান বড় নেতা ছিলেন, কোনো রাজবন্দীদের সাথে থাকলে ওখানেও তারা তাদের রাজনীতি কলা কৌশল হয়তোবা একে অপরের সাথে শেয়ার করতে পারে। এটাও যাতে না হতে পারে, তারা যাতে একা থাকে, তাদের কোনো মতাদর্শ যাতে কারো কাছে পৌঁছতে না পারে, তার জন্য তাদেরকে আলাদা রাখা হয়। আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করার জন্য, তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। এই পর্যায়ে তারা জেলে পৌঁছে দুজনই অনশন শুরু করে দিল। দুদিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মানে অনশনের 2 দিন হয়ে গিয়েছে, যেহেতু 2 দিন ধরে তারা কিছু খাচ্ছে না, তার জন্য তাদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, তার জন্য তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুজনেরই শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে। এই প্রশ্নটি অনেকবার এসেছে, মহিউদ্দিন কোন রোগে ভুগেছিল, বলে এটা খুব সাবধানে মনে রাখবে। কি নাম? প্লুরিসিস। প্লুরিসিস মানে হচ্ছে বক্ষব্যাধি, অর্থাৎ বুকের অসুখ। তো মহিউদ্দিনের কি অসুখ ছিল? প্লুরিসিস বা বক্ষব্যাধি রোগ। আর আমি ভুগছি নানান রোগে। মহিউদ্দিনের তো একটি রোগ প্লুরিসিস, আর শেখ মুজিবুর রহমানের ছিল অনেক রোগ। নানান রোগে তিনি আক্রান্ত ছিলেন, কেননা তার জীবনে তো শুধু জেল আর জেলই ছিলেন। অনেকদিন জেলে কাটাতে হয়েছে, খাবার দাবারের সময় পায়নি, ওদিকে রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, তার জন্য নানান সংকটে শারীরিক অসুখে ভুগছিলেন। 4 দিন পর আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। যেহেতু তারা খেতে চাচ্ছে না, কিন্তু জেল কর্তৃপক্ষ তাদেরকে জোর করে খাওয়াতে শুরু করলো। কিভাবে খাওয়াতে চাচ্ছে? নাক দিয়ে, পাইপ দিয়ে। মহাবিপদ। নাকের ভেতর দিয়ে নল পেটের মধ্য পর্যন্ত দেয়। তাহলে নাক দিয়ে খাওয়াতে গেলে কি করতে হবে? নাকের ভিতর দিয়ে পেট, তোমার পাকস্থলী পর্যন্ত একটা পাইপ ঢুকাতে হয়। দেখো কি কষ্টের ব্যাপার, কি নির্যাতন অত্যাচার তাদের সহ্য করতে হয়েছিল তোমার আমার স্বাধীনতার জন্য, স্বাধীন বাংলাদেশের জন্য। তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্র থাকে, সেই কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভেতর ঢেলে দেয়। এভাবেই তাদের খাওয়াতে শুরু করলো। এদের কথা হলো মরতে দেব না। যদি জেলের ভেতর বাংলাদেশের এমন বড় নেতা মরে যায়, তাহলে কি একটা সামাজিক চাপ সৃষ্টি হবে, বৈশ্বিক একটা চাপ সৃষ্টি হবে, তার জন্য তাকে মরতেও দেওয়া যাবে না। আমার নাকে একটা ব্যারাম ছিল, 2-3 বার দেবার পরেই ঘা হয়ে গেছে। এমনি তার নাকে একটা অসুখ ছিল, আবার হচ্ছে তার নাক দিয়ে জোর করে প্রতিদিন কয়েকবার করে পাইপ দেওয়া হচ্ছে খাওয়ানোর জন্য। কয়েকবার তাহলে এই পাইপ জোর করে দেওয়ার কারণে কি হলো? ঘা হয়ে গেল। দেখো কত কষ্ট করেছে তারা, চিন্তা করা যায়? তুমি আমি হলে কি করতাম?
রাজনীতি দেশবাদ দিয়ে তাদের কাছে জামিন ভিক্ষা চেয়ে চলে আসতাম, তাই না? রক্ত আসে আর যন্ত্রণা পাই। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না, খুবই কষ্ট হচ্ছে। নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে কি সহজ কাজ? বারবার দিচ্ছে, তাহলে নাক দিয়ে রক্ত বের তো হবেই। আমার ২টা নাকের ভেতরেই ঘা হয়ে গেল। একবার দিচ্ছে এক নাক দিয়ে, আরেকবার পাইপ দিচ্ছে আরেক নাক দিয়ে। এরকম করতে করতে হলে ২ নাক দিয়েই ঘা তৈরি হয়ে গেল। তারা হ্যান্ডকাপ পরানোর লোকজন নিয়ে আসে। বাধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে। আমরা যদি তাদের নাক দিয়ে খাওয়াতে বাধা দেই, তাহলে তারা হ্যান্ডকাপ পরিয়ে জোর করে আমাদের খাওয়াবে। আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে। ৫-৬ দিন পরে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। আমরা ইচ্ছা করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম। দেখো, অনশনের মধ্যে শুধু কি খেত? কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি। এটাই তার মানে আমরা আরো একটা তথ্য জানলাম যে অনশন করতে গেলে কাগজি লেবুর রস দিয়ে পানি খাওয়া যায়। এটা খেলে অনশন ভাঙে না। কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নেই। কাগজি লেবুর রস কেন খাওয়া যায়? কারণ এর মধ্যে ফুড ভ্যালু নাই। আর অনশন মানে হচ্ছে কোনো ফুড ভ্যালু যুক্ত খাবার খাওয়া যাবে না। আমাদের ওজনও কমতে ছিল, যেহেতু তারা কিছুই খাচ্ছে না লেবুর রস ছাড়া, তার জন্য স্বাভাবিক তাদের ওজন কমে যাচ্ছিল দ্রুত। নাকের মধ্য দিয়ে নল দিয়ে খাওয়ানোর সময় নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না। এই যে নাক দিয়ে আরেকজনকে খাবার খাওয়ানো, এটা কিন্তু খুবই স্পর্শকাতর একটি ব্যাপার। কারণ ওই খাবারটি তোমার পাকস্থলীতে না গিয়ে যদি শ্বাসনালীতে ঢুকে যায়, তাহলে কিন্তু আর বাঁচানোর সুযোগ থাকে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন। বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়ছে। এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নাই। দিন যাচ্ছে, খাবার দাবার নেই, বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত, আবার নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু কষ্টের কোনো শেষ নাই। কত কষ্টের ফসল এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম। প্যালপিটেশন হয় ভীষণভাবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। ভাবলাম আর বেশি দিন নাই। একজন কয়েদিকে দিয়ে কুপনে কয়েক টুকরো কাগজ আনালাম। যদিও হাত কাঁপে, তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। এই পর্যায়ে আমরা কি পেলাম? কয়েকটি কাগজ এনেছে, চিঠি লিখবে। কিন্তু এতই দুর্বল হয়ে পড়েছে যে সেই চিঠিটি লিখতে গেলেও তার হাত কাঁপছে। 4টি চিঠি কাকে কাকে দিবে? আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। 2-1 দিন পরে আর লেখার শক্তিও থাকবে না। আমরা দেখতে দেখতে মোটামুটি অনেকটা সময় পার করে ফেলেছি। প্রায় মনে হয় 40 মিনিটের কাছাকাছি বা 40 মিনিট হয়ে গিয়েছে। আজকের মতো মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি। আমি যেতটুকু আজকে পড়লাম, যে তথ্যগুলো দিলাম, তোমরা ভালো করে খেয়াল রেখো, স্মরণে রাখতে চেষ্টা করো, লিখে রেখো। সামনের ক্লাসে আমরা বাকি অংশটা শেষ করে দিব। তারপর এ বিষয়ক একটা পরীক্ষাও নেওয়া যায় যদি তোমরা চাও। যাই হোক, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো। বর্তমানে মহামারীর সময়ে পারতপক্ষে খুব বেশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হয়েও না। নিজেদের খেয়াল তো রাখবেই, বাড়ির সবাইকে বলে দিবে। যারা পাড়ার প্রতিবেশী আছে, যারা করোনার গুরুত্ব বোঝে না, তাদেরকে বলে বোঝাতে চেষ্টা করবে, তারাও যাতে বের না হয়। আশা করছি এই দুর্দিন থাকবে না, এক সময় করোনা চলে যাবে, তখন আমরা একসাথে সবাই বের হয়ে খুব মজা করবো। যাই হোক, ভালো থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, এই কামনায় শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফিজ।